আগামী 19 তারিখে আদালত খুলবে। খোলার পরে আমরা আশা করছি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্ন উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়? জগতে কোথাও শুনছেন কেউ এই কথা বলে যে গণ অভ্যুত্থান হয়েছে সংবিধান মেনে? সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয়েই তো বাইরে থেকে, এবং একইভাবে এখানে বাইরে থেকে হয়েছে। এখন এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন। আমি আপনাদেরকে লাস্ট অনুরোধটুকু এটাই করার, আমার কনক্লুশনটা এটা, যে যদি গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার সভার বা পরিষদের অধিবেশন ডাকা না হয় এবং সংস্কার থেকে সরে যাওয়া হয়, সংবিধান সংস্কার সভার অধিবেশন চলার কথা 180 দিন। 180 দিন পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। তারপরে 180 দিনের পরে আর 30 দিন পরে উচ্চকক্ষ হয়ে যাওয়ার কথা পার্লামেন্ট ভেঙে দুই টুকরা হয়ে যাওয়ার কথা, একদিকে নিম্নকক্ষ একদিকে উচ্চকক্ষ। উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা 100 জনকে নিয়ে। তার মধ্যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিরোধী দলীয় জোট প্রায় 40% ভোট পেয়েছে, 100-র ভিতরে 40 পাওয়ার কথা, আর বাকিগুলো অন্যরা ভাগযোগ করে পাওয়ার কথা। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন আর গণভোটের রেজাল্টটা মেনে পরবর্তী পদক্ষেপ যদি না নেন, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে 26টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এরকম কোন উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উচিত হবে, আমাদের সকলের উচিত হবে এই গণভোটের রায়টা আপনারা মেনে নেবেন। You will comply with the referendum, and according to the referendum you will comply with the other provisions of the order, and you will call for some constitution reform. অ্যাসেম্বলির মিটিং ডাকবেন, সেই মিটিং 180 দিনের মধ্যে শেষ করবেন। শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে। তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আর যদি তা না হয়, তাহলে যেই লাও সেই কদুই থেকে যাবে। আরেকটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনাস্থার ক্রাইসিস তৈরি হচ্ছে, কোর্টে গিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি খুব অবাক হই, এই রাজনৈতিক প্রশ্নের সমাধান তারা কোর্টে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, তত্ত্বাবধায়ক সরকারের সমাধান বাংলাদেশের কোর্ট দিয়ে বাংলাদেশের ইতিহাসে কি ভালো হলো না খারাপ হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলাম আমরা রাজনৈতিক ভাবে, এটাকে ওনারা নিয়ে গেছেন কোর্টে। কোর্ট গিয়ে বলছেন অসাংবিধানিক। 17 বছর দেশে আগুন জ্বলছে, এখন এসে কোর্ট আবার বলছেন সাংবিধানিক। তো এখন সাংবিধানিক হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকার, জাতির জীবন থেকে চলে গেছে 17 years। This approach is a bad approach, chaotic approach, destructive approach, unconstitutional approach, unpolitical approach, unstable approach. একটা responsible political party must take responsible approach. রেসপন্সিবল অ্যাপ্রোচ যদি না হয়, আপনি গণভোট চাইলেন, গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। আর কি সেই এটা লজ্জার তো একটা সীমা থাকা দরকার, এবং লজ্জা হলো ইমানের। এটা যাদের থাকবে না, এদেরকে আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, there are some missile which are unguided missile. আপনি যদি মিসাইল ছুড়েন আর মিসাইলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে না পারেন, এই মিসাইল কার বাড়িতে কোন শিশুকে কোন নারীকে হত্যা করবে এটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, কারণ দিস ইজ হোয়াট ইজ অ্যান আনগাইডেড মিসাইল। আর উপর দিকে যেভাবে থুতু দিচ্ছেন, আমি কোয়াইট শিওর এই থুতু আপনাদের নিজের গায়েই কয়েকদিন পরে ঘুরে এসে পড়বে। তো অপেক্ষা করেন থুতু নিজের গায়ে আসা পর্যন্ত। বাকিটা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।